নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল, তাও আবার গ্রুপ সি এর চ্যাম্পিয়ন হিসাবে। 3 ম্যাচে তারা করেছে 7টি গোল, হজম করেছে মাত্র 1টি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো স্কটল্যান্ড ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি নিজেই বলেছেন এই দল এখনও তাদের সেরা ছন্দে পৌঁছতে পারেনি। জাপানের সাথে নকআউট ম্যাচে যা ঘটেছে তা দেখার পর বিশ্বকাপে টিকে থাকা প্রতিটি দলেরই এখন ব্রাজিলকে নিয়ে সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক ব্রাজিলের গ্রুপ পর্বের যাত্রা ও রাউন্ড অফ 32 ম্যাচ। প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল মরক্কো। ম্যাচের শুরুটা মোটেও ব্রাজিলের পক্ষে যায়নি। 21তম মিনিটে ব্রাহিম দিয়াজ দুর্দান্ত এক থ্রু পাসে বল পৌঁছে দেন ইসমাইল সাইবারির কাছে। সুযোগ হাতছাড়া করেননি তিনি। শান্তভাবে অ্যালিসনের মাথার উপর দিয়ে বল তুলে জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন। গোলের পরও মরক্কো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বিরতির আগেই তারা 12টি শট নিয়েছিল। অন্যদিকে ব্রাজিলকে তখন ছন্ন ছাড়া ও অস্বস্তিকর মনে হচ্ছিল। ম্যাচ শেষে আনচেলত্তি স্বীকারও করেছিলেন যে শুরুর পারফরম্যান্স তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। তবে 32তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একাই ম্যাচের চিত্র বদলে দেন। বাম দিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ের শক্তিশালী বাঁকানো শটে বল পাঠিয়ে দেন গোলের উপরের কোণে। ইয়াসিন বুনো কোনো সুযোগই পাননি। যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই নিজের ব্যক্তিগত নৈপুণ্যে ব্রাজিলকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস। ম্যাচের শেষ দিকে অ্যালিসানো নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। যোগ করা সময় পরপর দুটি অসাধারণ সেভ করে মরক্কোর সম্ভাব্য জয়সূচক গোল ঠেকিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। এটি হয়তো আদর্শ শুরু ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছিল। ব্রাজিলের কাছে এমন খেলোয়াড় রয়েছে যারা এক মুহূর্তেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় হাইতি। ম্যাচের 3টি গোলই আসে প্রথমার্ধে। প্রথম গোলের সূত্রপাত ভিনিসিয়াসের কাছ থেকেই। বাম দিক থেকে ড্রিবল করে ঢুকে শট নেন তিনি। হাইতির গোলরক্ষক জনি প্লাসিদের শট ঠেকালেও বল চলে যায় মাথিউস কুনিয়ার সামনে। সহজ সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন কুনিয়া। এরপর আবারও ভিনিসিয়াস। রক্ষণভাগ চিরে দেওয়া তার নিখুঁত পাস পেয়ে কুনিয়া প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান। ব্রাজিল এগিয়ে যায় 2-0 ব্যবধানে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের গোলটাও পেয়ে যান ভিনিসিয়াস। বিরতিতে যাওয়ার আগেই স্কোর লাইন দাঁড়ায় 3-0। এই পরাজয়ের মাধ্যমে হাইতি হয়ে যায় 2026 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া প্রথম দল। তবে জয়ের আনন্দের মাঝেও ব্রাজিলের জন্য আসে একটি দুঃসংবাদ। 40তম মিনিটে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। ফলে স্কটল্যান্ডের ও জাপানের বিপক্ষে খেলতে পারেন। পরবর্তীতে তার ফেরা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচেই ব্রাজিলকে আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মনে হয়েছে। 7ম মিনিটেই স্কট ম্যাকেনার ক্লিয়ারেন্স ভিনিসিয়াসের সামনে চলে আসে। সামনে প্রায় ফাঁকা গোল। তাড়াহুড়ো না করে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে সহজেই বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্রুনো গিমারাইসের ক্রসে আবারও গোল করেন ভিনিসিয়াস। বিরতিতে ব্রাজিল এগিয়ে যায় 2-0 ব্যবধানে। 61তম মিনিটে ব্রুনো গিমারাইসের আরেকটি অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন মাথিউস কুনিয়া। স্কোর লাইন দাঁড়ায় 3-0 আর নিশ্চিত হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে ব্রাজিলের নকআউট পর্বে ওঠা। তবে রাতের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে 76তম মিনিটে। দীর্ঘদিনের চোট কাটিয়ে এই বিশ্বকাপে প্রথমবার মাঠে নামেন নেইমার। যখন তিনি বেঞ্চ থেকে উঠে মাঠে প্রবেশ করেন তখন মিয়ামির প্রায় 60,000 দর্শকের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় নেইমারের প্রত্যাবর্তন এই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার আসা যাক ব্রাজিল বনাম জাপান নকআউট ম্যাচে। জাপানের বিপক্ষে ব্রাজিলের এই জয় শুধু একটি কামব্যাক ছিল না, এটি ছিল কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যানের নিখুঁত বাস্তবায়ন। প্রথমার্ধে ব্রাজিল নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছিল না। জাপান রক্ষণে নেমে এমনভাবে ডিফেন্স ধরে রেখেছিল যে ব্রাজিল আক্রমণ করার সুযোগ পাচ্ছিল না। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের আক্রমণ অতিরিক্ত সংকীর্ণ হয়ে যাওয়া। ভিনিসিয়াস, কুনিয়া ও পাকেতা বারবার ভেতরের দিকে চলে আসছিলেন। ফলে জাপানকে নিজেদের রক্ষণভাগ ভাঙতে হয়নি, বরং একটি ভুল পাস থেকে সুযোগ নিয়ে কাইসুস সানোর গোলে এগিয়ে যায় তারা। কিন্তু বিরতির পর দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিল। আনচেলত্তির প্রথম বড় সিদ্ধান্ত ছিল লুকাস পাকেতার জায়গায় এনরিককে নামানো। এতে বক্সের ভেতরে অতিরিক্ত একজন আক্রমণ ভাগের খেলোয়াড় যোগ হয় এবং জাপানের ডিফেন্ডারদের আরও নিচে নামতে বাধ্য করে। একই সঙ্গে ক্যাসেমিরোকেও আগের চেয়ে অনেক বেশি সামনে খেলানো হয়, যার ফলে ফাইনাল থার্ডে ব্রাজিলের উপস্থিতি বাড়তে থাকে। তবে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল ভিনিসিয়াস জুনিয়রের পজিশন পরিবর্তন। পুরো টুর্নামেন্টে ভিনি ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেললেও দ্বিতীয়ার্ধে তাকে টাচ লাইনের কাছাকাছি রাখা হয়। এর ফলে জাপানের ডিফেন্ডাররা বাইরে বেরিয়ে আসে এবং তাদের কম্প্যাক্ট ব্লক ভাঙতে শুরু করে।
প্রথমবারের মতো ব্রাজিল উইং এবং হাফ স্পেস ব্যবহার করে ধারাবাহিক আক্রমণ গড়ে তুলতে থাকে। এরপর আনচেলত্তি জাপানের আরেকটি দুর্বলতা লক্ষ্য করেন, এরিয়াল ডুয়েল। ব্রাজিল ক্রমাগত বক্সে ক্রস তুলতে শুরু করে। প্রথম কয়েকটি প্রচেষ্টা সফল না হলেও তারা একই পরিকল্পনায় অটল থাকে। অবশেষে সেই পরিকল্পনাই ফল দেয়। গ্যাব্রিয়েল মাগালাইসের দুর্দান্ত ক্রস থেকে ক্যাসেমিরো হেড করে সমতাসূচক গোল করেন। গোল পাওয়ার পরও ব্রাজিল থামেনি, বরং তারা আরও বেশি চাপ সৃষ্টি করতে থাকে। প্রেসিং বাড়িয়ে জাপানের কাউন্টার অ্যাটাকের পথও বন্ধ করে দেয়। ম্যাচের ৬৬ মিনিটে মার্টিনেলিকে সাব করান আনচেলত্তি। অতিরিক্ত সময়ে ব্রুনো গিমারায়েস লাইন ব্রেকিং পাস থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলি নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন। কামব্যাক সম্পূর্ণ হয়। আর এই পুরো ম্যাচে আনচেলত্তির সবচেয়ে প্রশংসনীয় সিদ্ধান্ত ছিল নেইমারকে তাড়াহুড়ো করে মাঠে না নামানো। ম্যাচে পিছিয়ে থাকলেও তিনি দলের কাঠামো ভাঙেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন দ্বিতীয়ার্ধে তৈরি করা ট্যাকটিক্যাল সেটআপ ঠিকভাবেই কাজ করছে। সব মিলিয়ে এটি ছিল এমন একটি ম্যাচ যেখানে প্রথমার্ধে জাপানের কাছে আটকে যাওয়া ব্রাজিলকে কয়েকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে জয়ের পথে ফিরিয়ে আনেন কার্লো আনচেলত্তি। এবার আসা যাক ব্রাজিলের খেলার ধরনে। আনচেলত্তির অধীনে বর্তমান ব্রাজিল আগের কয়েকটি বিশ্বকাপের ব্রাজিলের তুলনায় অনেকটাই ভিন্ন। তার মূল ফরমেশন ৪-৩-৩ হলেও বলের দখলে থাকলে সেটি প্রায়ই ৪-২-৩-১-এ রূপ নেয়। ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস নিচে থেকে খেলা নিয়ন্ত্রণ করেন। লুকাস পাকেতা মাঝমাঠ ও আক্রমণের মাঝখানে উঠে যান। আর ভিনিসিয়াস বাম পাশে থাকলেও সুযোগ পেলেই প্রতিপক্ষের ফুলব্যাকের পেছনের ফাঁকা জায়গায় আক্রমণ চালান। টুর্নামেন্ট শুরুর আগে ভিনিসিয়াস নিজেই আনচেলত্তির কৌশল ব্যাখ্যা করেছিলেন। তার ভাষায়, আমরা শক্তভাবে রক্ষণ সামলাবো এবং সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে যাব। কোচ সবসময় আমাদের কাছে এটাই চান। অতীতের ব্রাজিল, রোনালদিনহো কিংবা কাকার প্রজন্ম প্রতিপক্ষের ওপর বলের দখল দিয়ে আধিপত্য বিস্তার করতে পছন্দ করত। কিন্তু আনচেলত্তির ব্রাজিল ভিন্ন। তারা সবসময় বল নিজেদের কাছে রাখতে চায় না, বরং ধৈর্য ধরে অপেক্ষা করে, প্রতিপক্ষের ভুলের সুযোগ নেয় এবং দ্রুত গতির আক্রমণে শাস্তি দেয়। আর এ কারণেই বর্তমান ব্রাজিলকে এত বিপজ্জনক মনে হচ্ছে। যদি এই দল আরও উন্নতি করে, তাহলে নকআউট পর্বে তাদের থামানো যে কোনো প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়তো অন্য কোনো দল নয়, বরং ইনজুরি। রাফিনহার ইনজুরি আগেই আনচেলত্তির পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। ডান দিকের আক্রমণে তার অভাব পূরণ করতে এখন মার্টিনেলি, সাভিনহো কিংবা এনরিকের মতো খেলোয়াড়দের বাড়তি দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে পাকেতা এবং কাসেমিরোর ফিটনেসও চিন্তার কারণ। পাকেতা আক্রমণ ও মাঝমাঠের মধ্যে সংযোগ তৈরি করেন, আর কাসেমিরো পুরো দলের ভারসাম্য ধরে রাখেন। এই দুজনের যে কোনো একজনের অনুপস্থিতি ব্রাজিলের ট্যাকটিক্যাল কাঠামোকে প্রভাবিত করতে পারে। সেই কারণে আগামী ম্যাচগুলোতে আনচেলত্তির সবচেয়ে বড় কাজ হবে স্কোয়াড ম্যানেজমেন্ট। প্রয়োজন হলে তিনি ব্রুনো গিমারায়েসকে আরও গভীর ভূমিকায় ব্যবহার করতে পারেন, আবার আক্রমণে ভিনিসিয়াসকে আরও বেশি স্বাধীনতা দিতে পারেন। নেইমার ফিরেছেন ঠিকই, কিন্তু তাকে অযথা ঝুঁকির মধ্যে ফেলতে চাইবেন না আনচেলত্তি। বরং ম্যাচের শেষ দিকে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে অস্ত্র হিসেবেই ব্যবহার করার সম্ভাবনা বেশি।